জি, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। ওকে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসে প্রজেক্ট শিডিউলিং টেকনিক্স এর একটা টেকনিক শিখব। গতকালকে আমরা যে টেকনিকগুলো নিয়ে আলোচনা করছিলাম প্রজেক্ট শিডিউলিং টেকনিকের মধ্যে যে ক্রিটিক্যাল পাথ মেথডটা আমরা আলোচনা করছিলাম। সো ক্রিটিক্যাল পাথ মেথড অনুযায়ী আমরা বের করতেছিলাম হচ্ছে ক্রিটিক্যাল পাথটা কি জিনিস, এবং এই ক্রিটিক্যাল পাথটা বের করার জন্য আমার কোন কাজটা করতে কতদিন ইচ্ছাকৃতভাবে দেরি করা যায়, অথবা এমন ভাবে দেরি করব অথবা পরে শুরু করব কাজটা যাতে করে আমার প্রজেক্টের টাইমলাইন অথবা টাইম শেষ হইতে কখনো দেরি না হয়। এবং এই জন্য আমরা চারটা জিনিস বের করছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আর্লি স্টার্ট, আর্লি স্টার্ট, লেট ফিনিশ, আর্লি ফিনিশ, এই জিনিসগুলো আমরা বের করেছিলাম। বের করার পরে এই লেট স্টার্ট এবং আর্লি স্টার্ট এবং লেট ফিনিশ এবং লেট আর্লি ফিনিশ, এই দুইটার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যদি জিরো হয়, এই জিরো পয়েন্টগুলোকে আমি বলতেছিলাম হলো আমার ক্রিটিক্যাল পাথ। আর যেসব জায়গাগুলোতে আমার কোনো ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো মানে হচ্ছে আমি চাইলে ওই কাজগুলোর ক্ষেত্রে 1 মাস, অথবা এখানে যে ভ্যালুটা থাকবে ঠিক ততটুকু দিন, মাস অথবা বছর আমি চাইলে দেরি করতে পারবো। সেইটা ছিল আমাদের প্রজেক্ট শিডিউলিং টেকনিক। ইন্টারেস্টিং একটা পার্ট দেখেন, এইখানে আমরা প্রত্যেকটা কাজের জন্য কি ধরেছি দেখেন, যে ক্রিটিক্যাল পাথ মেথডের মধ্যে যে একটা কাজ করতে 3 দিন সময় লাগতেছে অথবা 3 সপ্তাহ সময় লাগতেছে, একটা কাজ করতে 2 সপ্তাহ সময় লাগতেছে, একটা কাজ করতে 3 মাস সময় লাগতেছে অথবা 3 সপ্তাহ সময় লাগতেছে, একদম ফিক্সড একদম। কিন্তু আমরা যখন প্রজেক্ট করতে যাই, প্রজেক্ট করার সময় সব সময় কিন্তু আমরা যেটা করি ফিক্সড ভ্যালুতে বলতে পারি না যে এই কাজটা করতে আসলে এতটুকু সময় লাগবে। সো যেহেতু ফিক্সড ভ্যালু বলতে পারি না, সো ক্রিটিক্যাল পাথ মেথড যেটা করতেছে একটা ফিক্সড ভ্যালু ধরে টাইমলাইনটা বের করতেছে, যে একটা কাজ করতে 3 দিন সময় লাগে, একটা কাজ করতে 5 দিন সময় লাগে, পরের কাজটা করতে 8 দিন সময় লাগে, এইভাবে করে বের করতেছে যে কাজটা করতে কমপ্লিটলি 10 দিন সময় লাগবে। সো এই জন্য এটাকে বলতেছি ডিটারমিনিস্টিক মেথড, যে একটা ফিক্সড ভ্যালু ধরে আমরা বের করতেছি প্রজেক্টটা করতে কতদিন সময় লাগবে। কিন্তু প্র্যাকটিক্যাল নেচারের মধ্যে যেহেতু প্রত্যেক জায়গাতে একটা আনসার্টেনিটি থাকে, সেই আনসার্টেনিটি যখন থাকে, ধরুন কোনো একটা কাজ করতে গেলে আমরা কখনো বলতে পারি না যে আসলে এই কাজটা এতক্ষণের মধ্যেই হবে। ধরে নেন আমরা যদি চিন্তা করি, যে আমরা আজকে ঢাকা থেকে ইউনিভার্সিটিতে যাব। সো ঢাকা থেকে ইউনিভার্সিটিতে যাব 8টা 30-এ ক্লাস ধরবো, ঠিক আছে। সো আমরা যদি চিন্তা করি দিস ইজ 8টা 30, এটা হচ্ছে 8টা 30, আমার ক্লাস ধরতে হবে। ধরে নিচ্ছি আমি সব সময় 7টা 10-এ ঢাকা থেকে বের হই। তো যেহেতু 7টা 10-এ বের হই, মোস্ট অফ দ্য টাইমে আমি কি করি, এই 8টা 30-এর মধ্যে ক্লাসটা ধরতে পারি এবং 80% ক্ষেত্রে এই কাজটা ধরতে পারি। এবং দেখা গেল যে আমার 10% ক্ষেত্রে লেট হয়, যে আমি সব সময় 10% ক্ষেত্রে লেট করে ফেলি। 1 মাসে যে ক্লাসগুলো থাকে অথবা সপ্তাহে যে ক্লাস থাকে, আর 10% ক্ষেত্রে আমি কি করি, অনেক আগে চলে আসি। ধরেন 8টা 30-এ হওয়ার কথা, আমি হয়তো 8টা 10-এর মধ্যে চলে আসি। সো এই তিনটা কেস এখানে ঘটতে পারে, একটা হলো 8টা 10, একটা 8টা 30, আর একটা হচ্ছে 8টা 40 ধরে নিচ্ছি আরো লেট হতে পারে। বাট এখানে দেখেন তিনটা সিনারিও। এখন এইটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, কিভাবে ধরলাম, যে অনেক সময় রাস্তাঘাট যখন অনেক ফাঁকা থাকে তখন আমি 8টা 10-এ পৌঁছে যাই, এবং এটা হলো 10%। তো এই ফাঁকা থাকাটা কি অনেক বেশি অপটিমিস্টিক, আশাবাদী। আমি ধরে নিচ্ছি আজকে 8টা 10-এ পৌঁছাবো, কিন্তু 10% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে। সো এটাকে বলতেছে অনেক আশাবাদী হয়ে যাওয়া, যে আমি শর্ট টার্মে ইউনিভার্সিটিতে পৌঁছায় যাব। আরেকটা কেস হতে পারে যে আমি আজকে 8টা 40-এ পৌঁছাবো, এটাও কি 10% ক্ষেত্রে হতে পারে। সো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আর নিরাশাবাদী যেটা অথবা পেসিমিস্টিক যেটা আছে সেটা আমরা বলি হচ্ছে নিরাশাবাদী, যে আজকে হয়তো আমার দেরি হয়ে যাবে। বাট মোস্ট অফ দ্য কেসে আমরা কি করি, 8টা 30-এ পৌঁছে যাই। সো ইন দ্যাট কেস
এই ঘটনাটা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটতেছে, তো এইটাকে আমরা মোস্ট লাইকলি বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি এম। সো এটাকে বলতেছি হলো অপটিমিস্টিক, বিটাকে বলতেছি পেসিমিস্টিক, আর যেহেতু এটা মেজরিটি অফ দ্য ক্ষেত্রে এটা ঘটে, সেটাকে আমরা বলতেছি মোস্ট লাইকলি। সো এই যে তিনটা কেস ঘটতেছে, একটা হচ্ছে লেট, একটা হলো ম্যাক্সিমাম টাইমে অন টাইমে আসি, কখনো কখনো দেরি হয়ে যায়, কখনো কখনো আগে চলে আসি। সো প্রজেক্টের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে যে আপনি একটা প্রজেক্ট করলেন, দেখা গেল কোনো একটা ঘটনা ঘটছে, যে ঘটনার কারণে আপনি প্রজেক্টটা আগে শেষ করে ফেলছেন, কোনো একটা ক্ষেত্রে প্রজেক্টটা পরে শেষ হয়েছে, কিন্তু মোস্ট লাইকলি ক্ষেত্রে এই টাইমের মধ্যে হয়ে যায়। কিন্তু ধরেন কোনো একটা প্রজেক্টে যদি এই ঘটনাটা ঘটে যায়, তাহলে কিন্তু আপনি অলরেডি দেরি করে ফেলেছেন। সো প্রজেক্টের ক্ষেত্রে আপনার হয়তো পেনাল্টি দিতে হতে পারে, বা বাস্তবিক ক্ষেত্রে এটা ঘটে। তো এইসব জায়গাগুলোতে আমরা কি করব, প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ অথবা প্রজেক্ট এভালুয়েশন অথবা রিভিউ টেকনিক, পার্ট অ্যানালাইসিস আমরা করে থাকি। তো পার্ট অ্যানালাইসিসটা কি করে, প্রবাবিলিস্টিক এনশিওর করে। তো প্রবাবিলিস্টিক মানে কি, দেখেন ডিটারমিনিস্টিক কি ছিল, একদম ফিক্সড ভ্যালু ছিল 2 দিন, আর পার্ট অ্যানালাইসিস বলতেছে যে আমি 1 দিনে করতে পারি, 2 দিনে করতে পারি, অথবা 4 দিনও লাগতে পারে। এই তিনটা জিনিস মাথায় নিয়ে আমরা কাজ করি। So, এখন কিভাবে এই কাজটা করব আমরা একটু দেখি। সো দেখেন, যখন এই একটা আনসার্টিনিটি থাকে কোন একটা কাজের ক্ষেত্রে, যে আমরা তিনটা পার্ট নিয়ে যখন কাজ করি, যে একটা মোস্ট লাইকলি টাইম, যে ম্যাক্সিমাম টাইমে এই প্রজেক্টটা আমি 2 দিনে শেষ করি, কখনো কখনো যখন সময় আমার পক্ষে যায় তখন কাজটা 1 দিনে শেষ হয়, বা যদি কোনো রকম ঘটনা ঘটে, অ্যাবনর্মাল ঘটনা, তখন হয়তো 3 দিনেই হয়ে যায়, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। যেটা 1 দিনে করতেছি সেটা যদি এ দ্বারা প্রকাশ হয়, এবং যেটা ম্যাক্সিমাম টাইমে হয়, যেহেতু আমি 2 দিনে মেজরিটি অফ দ্য টাইম করি, সেটাকে যদি এম দ্বারা প্রকাশ করি। এইসব ক্ষেত্রে যখন আমরা প্রজেক্ট এভালুয়েশন অথবা পার্ট টেকনিক অ্যানালাইসিস করব, তখন প্রথমে আমাকে দুইটা জিনিস বের করে নিতে হয়, একটা হলো মিন ভ্যালু বের করে নিতে হয়। সো মিন ভ্যালুটা বের করার ফর্মুলাটা কি আমার এখানে দেখেন, ধরেন এই তিনটা ভ্যালু যখন আপনাকে দেয়া থাকবে, অথবা আপনি জানবেন, আপনার প্রিভিয়াস হিস্ট্রি থেকে জানবেন যে আমি এই ধরনের কেসগুলোতে আসি। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে মিন ভ্যালু বের করতে হবে। মিন ভ্যালু বের করার ফর্মুলাটা হচ্ছে a প্লাস 4m প্লাস b ডিভাইডেড বাই সি, 6। তো 6 কেন, দেখেন এইখানে একটা আইটেম, আমরা যেহেতু গড় বের করবো, এটাকে যদি আমরা গড় বলি, গড় কি থাকে, উপরে যতগুলো আইটেম থাকে নিচে তত সংখ্যক দ্বারা ভাগ করি। কিরকম দেখেন, এইখানে একটা, যেহেতু মোস্ট লাইকলি টাইম, সেই জন্য এটা আমি কি করলাম, 4টা আইটেম নিলাম। সো এখানে 4টা আইটেম আছে, আর যেহেতু এটা কম সময় করে থাকি, সো এটার জন্য আমি একটা আইটেম নিলাম। এই জায়গাটাতে আমি একটু গুরুত্ব বেশি দিলাম, যেহেতু মোস্ট লাইকলি টাইমে এইটা হয়। তো এই ক্ষেত্রে আমাকে প্রথমে যখন মিন বের করব, দেখেন এই জন্য 1+4+1 5, এই জন্য এটাকে আমি গড় বের করার জন্য 6 দিয়ে ভাগ করলাম। অপটিমিস্টিক একবার, পেসিমিস্টিক একবার, এবং মোস্ট লাইকলি টাইমটাকে আমি 4বার গুরুত্ব দিয়ে এভারেজটা বের করলাম আমি। সো এটা হলো এই ফর্মুলাটা মনে রাখার সুবিধা, যে কিভাবে আমি এই ধরনের কেসগুলোতে গড়টা বের করব। এখানে আরেকটা ঘটনা ঘটে, যেহেতু অ্যাভারেজের পাশাপাশি একটা ভ্যারিয়েন্স থাকে। ভ্যারিয়েন্স মানে কি, যে আমার যেহেতু গড় আমি একটা নিচ্ছি, গড় থেকে কি হয়, যেমন ধরেন আমরা যদি এখানে চিন্তা করি যে এখানে যদি একটা গড় ভ্যালু থাকে, গড় ভ্যালুর সাথে আমার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, ধরে নিচ্ছি এটা যদি আমার 5 হয়, এটার সাথে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকতে পারে, এখানে কি +1, এখানে -1 থাকে। সো এই ক্ষেত্রে এখানে +1 হবে না -1 হবে, এই ভেরিয়েশনটা অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করার জন্য আমরা এই সূত্রটা ফলো করি। সো আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার ভ্যারিয়েন্স, তাই না, আমরা জানি। সেই ক্ষেত্রে যেহেতু আমরা ভ্যারিয়েন্স বের করতেছি, তার মানে কি হচ্ছে, ভ্যারিয়েন্স বের করার জন্য আমরা কি করতেছি, দেখেন v is equal to b minus a divided by c হোল স্কয়ার। এখন ভ্যারিয়েন্সের ফর্মুলাটা হলো b minus a divided by 6 হোল স্কয়ার। তার মানে দেখেন এখানে কি আসতেছে, আমরা ভ্যারিয়েন্সটা কিভাবে বের করব হিসাব করি যদি আমরা এইভাবে, যেমন এখানে আমার তিনটা ঘটনা, একটা হলো a, এখানে b, আর এইখানে অনেকগুলো জায়গা মিলে হচ্ছে m। তাহলে যদি ওভারঅল বাউন্ডারিটা চিন্তা করি, বাউন্ডারিটা কোনটা, a থেকে b, তাহলে এই দুইটা গ্যাপ যেটুকু আছে, এই গ্যাপটা দেখেন আমি নিচে উপরে দিয়েছি। আর টোটাল এরিয়া কতটুকু ছিল, যেহেতু আমি এখানে 6টা এরিয়া নিয়েছি, অথবা এইটার মধ্যে 6টা পার্ট আছে, কারণ কি আমি 4টা এমটাকে 4বার নিয়েছি, তাহলে b মাইনাস a ডিভাইডেড বাই 6, তার মানে
এখানে যদি 6টা টুকরা করি তাহলে এক একটা টুকরা কতটুকু আছে সেই ভ্যারিয়েন্সটা এখানে বের করছে। আর ভ্যারিয়েন্সটা কি করতেছি আমি এখানে হোল স্কোয়ারটা আমরা বের করতেছি। ভ্যারিয়েন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোল স্কোয়ার, ঠিক আছে? So, এখন দেখেন এই যে ফর্মুলাটা বের করলাম, এটা আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো সহজে যাতে মনে থাকে আপনাদের, ঠিক আছে? সো এই ধরনের কেসগুলা এটা আমরা বিটা ডিস্ট্রিবিউশন বলি। বিটা ডিস্ট্রিবিউশনের এটা কি যে আপনি যখন মোস্ট লাইকলি ক্ষেত্রে অনেক বেশি ডাটা থাকবে, ধরে নেন আপনি যখন কোনো একটা প্রজেক্টের টাইমলাইন বের করবেন, এখান থেকে 3টা ডাটা বের করতে হবে, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক এবং পেসিমিস্টিক। আপনি ধরেন প্রিভিয়াসলি 20টা প্রজেক্ট করছেন, সিমিলার টাইপ অফ প্রজেক্ট, সেই 20টা প্রজেক্টের ডাটা আছে যে এইটা কাজটা করতে কতটুকু সময় লাগছে। সো 20টা প্রজেক্টের মধ্যে যখন আপনি ডাটাগুলো প্লট করবেন, যেখানে 3টা কাজ করতে হবে আপনাকে, সো এই ডাটাগুলো প্লট করলে দেখা যাবে যে আপনার এই ধরনের একটা কার্ভ জেনারেট হবে। সো এই ধরনের কার্ভ যদি আমার জেনারেট হয়, তো এই ধরনের কার্ভ থেকে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু বিটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এ, এম এবং বি এই 3টা আইটেম বের করে নিতে পারি, যাতে করে আমার যখন প্রজেক্টের টাইমলাইনটা ফিক্স করব তখন এই 3টা ভ্যালু আমার হাতে চলে আসে, যদি আমার হাতে ডাটা থাকে যে এই প্রজেক্টগুলো কিভাবে হয়। আর যদি ডাটা না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্সপার্ট অপিনিয়ন নিতে পারি, অথবা যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে এই টাইমলাইনটা বের করে নিতে পারি। So, আমরা একটু এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পলটা দেখলে হয়তো আরেকটু বেটার বুঝতে পারবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পলের মধ্যে টোটাল আপনার 11টা অ্যাক্টিভিটি আছে। সো এগুলো একটু পড়ে নিয়ে আমি একটু জাস্ট আপনাদের প্রবলেমের মধ্যে নিয়ে আসতেছি। ধরে নিচ্ছি এইখানে আমাদের অ্যাক্টিভিটি যে 11টা আছে, অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 11 এইরকম, আমি ধরে নিচ্ছি এগুলোকে আমি টাস্ক লিখেছি এখানে, যে টাস্ক 1 থেকে টাস্ক 11 এইরকম 11টা টাস্ক আছে। তার মধ্যে যদি আমরা টাস্ক 1 এর কথা চিন্তা করি, আমরা যদি এখানে টাস্ক 1 এর কথা চিন্তা করি, আমরা যদি এই বরাবর আসি টাস্ক 1, তাহলে এই টাস্ক 1 করতে এ 6 দিন, এম 8 দিন এবং বি যদি চিন্তা করি তাহলে 10 দিন। এটা হলো অপটিমিস্টিক, এটা হচ্ছে মোস্ট লাইকলি এবং এটা হলো পেসিমিস্টিক মানে নিরাশাবাদী। সো এটা মোস্ট লাইকলি টাইম সবসময় আমি 8 দিনে করি। এটা হচ্ছে যদি কোনো কারণে আমার ফেভারে প্রজেক্ট চলে আসে তো খুব কম সময় করে ফেলতে পারি। আর এটা হলো ম্যাক্সিমাম এতটুকু প্রজেক্টের টাইম লাগতে পারে। এই টাস্কটা কারো উপর ডিপেন্ডেন্ট না, কারণ কি প্রিসিডিং টাস্কটা আপনার কারোর সাথে ডিপেন্ডেন্ট নাই। সেরকম দেখেন টাস্ক 1, 2, 3 এরা কিন্তু কারোর সাথে ডিপেন্ডেন্ট না। সো এই 3টা এট এ টাইম স্টার্ট হতে পারে। এই 3টার ক্ষেত্রে আমার কি ভ্যালুগুলো দেয়া আছে, সেম একইভাবে টাস্ক 5 থেকে 11 পর্যন্ত টাইমলাইন গুলো দেয়া আছে যে কোন কাজটা করতে কতদিন সময় লাগবে। এখানে আমাদের ডিপেন্ডেন্সিটাও দেওয়া আছে, কোন কাজটা কার সাথে ডিপেন্ডেন্ট এরকম একটা ডিপেন্ডেন্সিও দেওয়া আছে। সো এই যে ডিপেন্ডেন্সি গুলো আছে গত ক্লাসে আমরা দেখিয়েছি ডিপেন্ডেন্সি গুলো কোত্থেকে জেনারেট হয়। তো এখন এই ধরনের ডাটা থেকে আমরা কি করব, আমরা একটা নেটওয়ার্ক আঁকবো। নেটওয়ার্কটা কিভাবে আঁকবো, ক্রিটিক্যাল মাথ মেথডে যখন এইরকম টাস্ক দেয়া ছিল, অথবা এই টাস্ক গুলো কোত্থেকে আসবে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার থেকে আপনার এই টাস্ক গুলো আসবে। ওই থেকে আপনি এইরকম একটা ডাটা পাবেন। এই ডাটা থেকে আমরা কি করব, এই প্রিসিডিং টাস্ক গুলোর মাধ্যমে একটা ডায়াগ্রাম আঁকবো। সো বিফোর দ্যাট এই ডায়াগ্রাম আঁকার আগে আমাকে আরেকটা কাজ করে নিতে হবে। দেখেন আমরা কিন্তু ফর্মুলাটা দেখছিলাম যে যখন এই ডাটা থাকবে তখন আমাকে এই দুইটা ভ্যালু বের করে নিতে হবে, একটা হলো ভ্যারিয়েন্স আর একটা হলো মিন। সো এখন যদি এই ডাটাগুলো থেকে আমি ভ্যারিয়েন্স এবং মিন বের করতে চাই, ধরেন এখানে আমার অ্যাক্টিভিটি দেয়া আছে অথবা টাস্ক দেয়া আছে, এখান থেকে আমাকে কি করতে হবে, টাইম বের করতে হবে। এটা কোত্থেকে টাইম বের করবো, মিন টাইমটা এখান থেকে আমি বের করব, আর এখান থেকে ভ্যারিয়েন্সটা বের করব। সো মিনের ফর্মুলাটা আমার কি ছিল, মিনের ফর্মুলা ছিল a প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই 6। তাহলে এখানে দেখেন আপনার a, m এবং b তিনটাই দেয়া আছে। সো এখান থেকে আমি যদি বের করি এই ফর্মুলাটা ইউজ করে আমি কিন্তু মিন পেয়ে গেলাম 8। সেম একইভাবে প্রত্যেকটা টাস্কের জন্য আমি কি করলাম, এই ফর্মুলাটা ইউজ করে আমি এই মিন ভ্যালুটা এখান থেকে বের করে নিতে পারি খুব সহজেই। তাহলে দেখেন আগের ক্রিটিক্যাল পাথ মেথডের মধ্যে যেটা ছিল, ক্রিটিক্যাল পাথ মেথডের মধ্যে ছিল শুধুমাত্র একটা ভ্যালু ছিল, ধরে নিচ্ছে এখানে 3টা ভ্যালু না, ক্রিটিক্যাল পাথ মেথডে শুধু একটা ভ্যালু দেওয়া ছিল। আর এখন আমরা কি করলাম, এই 3টা ভ্যালু থেকে একটা ভ্যালুতে বের করে নিলাম, ঠিক আছে?
সো আপনাদের পরীক্ষার মধ্যে যেটা আসতে পারে, আপনাদের এখানে যেমন খুব সুন্দর একটা ভ্যালু চলে আসছে, রাউন্ড ফিগার একটা ভ্যালু আসছে। সো আপনাদের যদি এরকম হয় যে আপনাদের ভ্যালুগুলো হয়তো ফ্র্যাকশনে চলে আসলো, ফ্র্যাকশন মানে হচ্ছে ধরেন 8.11, সো 8.11 আসতে পারে, 6.23 আসতে পারে। সো এই ধরনের ভ্যালুগুলো যদি আসে, তাহলে আপনারা কি করবেন, যদি 6.5 এর উপরে চলে যায় তাহলে 7 লিখবেন, যদি 0.5 এর নিচে থাকে তাহলে নিয়ারেস্ট ভ্যালুতে লিখবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশন করতে সময়টা কম লাগবে। আবারও বলি, এখানে তো ফ্ল্যাট ভ্যালু আসছে, সো এই জন্য আপনাদের ক্ষেত্রে দেখতে বুঝতে সহজ হচ্ছে, কিন্তু পরীক্ষার যে কোশ্চেন গুলো আছে পরীক্ষার মধ্যে ফ্র্যাকশন আসতে পারে। সো ফ্র্যাকশন আসলে যেটা করবেন, যদি 0.5 এর উপরে ভ্যালু আসে, 0.5 অথবা 0.5 এর উপরে ভ্যালু আসে, সেই ক্ষেত্রে আপনারা উপরের ফ্র্যাকশন ভ্যালুটা নিবেন। আর যদি 0.5 এর নিচের ভ্যালু চলে আসে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই ভ্যালুটা নিবেন। যদিও 0.5 কে জিরো লেখা যায় না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে লিখলাম। যদি এখানে ধরি আমি 8 হিসাব করি, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 9, আর এটাকে লিখবো হচ্ছে 8। ঠিক আছে, 8.5 অথবা 5.1 অথবা 8.4 হলে 8 লিখবো আমরা। তো এটা আমরা একটু মনে রাখলাম, যাতে পরীক্ষার মধ্যে যদি আসে সহজে লিখতে পারি। সেম একইভাবে ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা ইউজ করবো আমরা। ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি ছিল? বি মাইনাস এ ডিভাইডেড বাই 6 হোল স্কোয়ার। সো এই ফর্মুলাটা কোথায় ছিল আবারও দেখাই দিচ্ছি, ফর্মুলাটা ছিল এইখানে। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা সবসময় আমরা মাথায় রাখবো। মাথায় রাখার পরে আমার কি হলো, এরকম একটা মিন এবং ভ্যারিয়েন্স এর একটা ফর্মুলা বের হয়ে আসলো, তাই না? তো এখন আমরা কি করব, আমাদের কাজ হলো এই অ্যাক্টিভিটি গুলো দিয়ে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা তৈরি করা। সো আমরা একটু নেটওয়ার্ক ডায়াগ্রামটা যদি চিন্তা করি, সো আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা আসতেছে এরকম, যে আমরা শিখেছি যে কোনো একটা জায়গা থেকে আমাদেরকে স্টার্টিং পয়েন্ট ধরে, যেহেতু প্রথম তিনটা টাস্ক কি ছিল, কারো উপর ডিপেন্ডেন্ট ছিল না। দেখেন, প্রথম তিনটা টাস্ক কারো উপর ডিপেন্ডেন্ট ছিল না। সো দ্যাটস ওয়াই প্রথম তিনটা টাস্ককে একদম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে পেরেছি। সেখানে দেখেন 1 এর নিচে আগে কি ছিল, একটা পয়েন্ট ছিল, এখন কিন্তু 6, 8, 10 তিনটা পয়েন্ট আসছে। So এটা কোত্থেকে আসলো দেখেন, যদি আমরা চিন্তা করে দেখি, তো 6, 8, 10টা কি ছিল, দেখেন এখানে 6, 8, 10 তিনটা ছিল, তাই না? সো এটা আপনি 6, 8, 10 লিখতে পারেন, অথবা এখানে যে অ্যাভারেজ ভ্যালু আছে সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তিনটা, এইখানে তিনটাও লিখতে পারেন কমা দিয়ে, অথবা অ্যাভারেজ ভ্যালুটাও লিখতে পারেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। সো এখন দেখেন, তো এইখান থেকে আমরা ডিপেন্ডেন্সি গুলোর মাধ্যমে আমরা কি করলাম, একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম এঁকে স্টার্ট টু ফিনিশের মাধ্যমে চলে গেলাম। সো নেটওয়ার্ক ডায়াগ্রামটা কিভাবে আঁকবো সেটা আমরা গত ক্লাসে দেখাইছি, সো এটা নিয়ে আমরা আগাচ্ছি না। সো এটা দিয়ে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা যখন আমরা আঁকলাম, তার মানে নেটওয়ার্ক ডায়াগ্রাম থেকে যদি চিন্তা করি যে এখানে আসলে কতগুলা লাইন, আপনি চিন্তা করেন, সো কতগুলা লাইন যদি বের করতে চাই তাহলে কিন্তু অনেকগুলো লাইন বের হয়ে যাবে। আগের যদি আমার সিম্পল ফর্মুলা গুলো থাকে অথবা সিম্পল যে পার্ট গুলো থাকে, তখন কিন্তু আমরা বের করতে পারতাম কয়টা লাইন আছে এখানে অথবা কয়টা রাস্তা আছে। সো আমরা যদি চিন্তা করি এখান থেকে কয়টা লাইন রাস্তা বের হয়েছে, এখান থেকে ধরে নিচ্ছি আমি তিনটা রাস্তা বের হয়েছে, তাহলে এইখান থেকে তিনটা রাস্তা বের হলে, প্রত্যেকটা থেকে তিনটা রাস্তা বের হয়েছে, তার মানে টোটাল এখান থেকে ধরে নিচ্ছি আমি 9টার মতো লাইন বের হয়েছে। এখান থেকে তিনটা, এখান থেকে তিনটা, এখান থেকে তিনটা লাইন বের হয়েছে। সেখানে ধরে নিচ্ছি 9টার মতো লাইন বের হয়েছে, অথবা আরো বেশিও হতে পারে, আমি ধরে নিচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু কমপ্লেক্স ফর্মুলা আমাদের জন্য, আমরা এই যে নোটটা আছে গত ক্লাসে করেছিলাম সেই নোটটা আমরা এখানে ইউজ করব। এখন দেখেন, এখানে তো আপনার তিনটা ছিল, কিন্তু আমরা যখন এই নোট ফর্মুলাতে চলে যাব তখন কিন্তু দেখেন, এটা ছিল আমার অ্যাক্টিভিটি নাম্বার, এটা হচ্ছে আমার টাস্ক সেট করতে কতদিন সময় লাগবে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি নাম্বার, এখানে টাস্ক শেষ করতে কতটুকু সময় লাগবে, এটা অ্যাক্টিভিটি নাম্বার, এখানে টাস্ক শেষ হতে কতটুকু সময় লাগবে। এখানে একটা কেন, একটা কোত্থেকে আনলাম, আমরা এখানে মিন ভ্যালুটা নিয়ে আসছি। মিন ভ্যালুটা কোত্থেকে আসছে, মিন ভ্যালুটা আমরা এই টেবিলে এখানে বের করছিলাম। সো এখানে যে মিন ভ্যালুটা আমরা বের করছি, এই মিন ভ্যালুটাই আমার এই ডায়াগ্রামটাতে চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটু ট্রাই করি কিভাবে এই ভ্যালুগুলো বের করলাম। সো ভ্যালুগুলো বের করার জন্য আমাকে কি করতেছে, প্রথমে ফরওয়ার্ড বায়াস করব আমরা প্রথমে, অথবা ফরওয়ার্ড পাস করব। এখানে ফরওয়ার্ড পাসের মাধ্যমে শুধু উপরের ভ্যালুগুলো নিয়ে আসবো, আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ। আর যখন ব্যাকওয়ার্ড পাস যাব, ব্যাকওয়ার্ড পাসের সময় আমাকে কি করতে হবে,
লেট স্টার্ট লেট ফিনিশ আমি বের করব কখন, যখন আমি ব্যাকওয়ার্ড পাসে আসব। আচ্ছা, এখন দেখেন ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাসের মাধ্যমে আমরা যখন বের করব, আমরা যদি একটু হিসাব করি, ধরে নিচ্ছি এইখানে যেহেতু ডে 1 এর কাজ, তো আমি এখানে যদি 0 টাইমে শুরু করি, তাহলে এই কাজটা করতে আমার যদি 8 দিন সময় লাগে, তাহলে 0 + 8 মিলে আমার এই কাজটা শেষ হবে কবে? 8 দিন। আমি শুধুমাত্র ফরওয়ার্ড পাসে উপরের অংশটুকু করব, ঠিক আছে? শুধু উপরের অংশগুলো করব, নিচের অংশগুলো এখনো হাত দিব না, কারণ এটা আমি ব্যাকওয়ার্ড পাসে করব। সো আমি এখন ফরওয়ার্ড পাস করছি। সো এখানে দেখেন, এরপরে এখান থেকে আমি যদি যাই, তাহলে এই কাজটা যদি 8 মাসে শুরু হয়, তাহলে পরের যে কাজটা আছে, যেহেতু এটা থেকে আমার শুরু হবে, তাহলে পরের কাজটা অবশ্যই 8ম মাসে শুরু করতে হবে। কাজটা শেষ হতে কতদিন লাগবে? 5 দিন। সো এটা শেষ হতে অবশ্যই কতদিন লাগবে? 13 দিন। ঠিক আছে? সো এখন দেখি আমরা, এই কাজটা যেহেতু আমার 13 দিনে শেষ হয়েছে, পরের কাজটা যেহেতু ডিপেন্ডেন্স নাই, তার মানে এই কাজটা আমাকে শুরু করতে হবে কবে? 13 দিনে, শেষ করতে লাগবে 4 দিন। সো এটা হলো 17 দিনে কাজটা শেষ করতে হবে। এখন যদি আমরা এই লাইনে আসি, এই লাইনে কি আছে? এই কাজটা আমি যেহেতু 0 দিনে শুরু করব, কারণ কারো উপরে ডিপেন্ডেন্স নাই, আগে এই 3টা কাজে কারো উপর ডিপেন্ডেন্স নাই। সো আমি ডে স্যার 0 তে আমার মনে হয় স্যার লেগ শো করতেছে একটু। লেট শো করছে না? এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। সো আমরা কি করছিলাম? এই লাইনটা কভার করছিলাম। এখন যদি দ্বিতীয় লাইনে আসি, দ্বিতীয় লাইনে সেম, যেহেতু কারো উপর ডিপেন্ডেন্স নাই, তো সেই ক্ষেত্রে এই কাজটা করতে 6 দিন সময় লাগবে। আমি যেহেতু 0 দিনে শুরু করব, কাজটা করতে আমাদের লাগবে হচ্ছে 6 দিন। পরের কাজে যদি আসি, যেহেতু এখানে লাইন একটা লাইন মানে হচ্ছে দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি। সো ডিপেন্ডেন্সি না থাকার কারণে এটা যদি 6 দিনে শুরু করতে শেষ হয়, তাহলে পরের কাজটাও 6 দিনেই শুরু হবে। কাজটা করতে 3 দিন সময় লাগবে। সো এটা 6 + 3 দিনে 9 দিনে শেষ হবে। আচ্ছা, এখন দেখেন, এই কাজটা যখন আমি সামনে আগাতে যাব, সামনে আগানোর সময় দেখা গেল পরের কাজ যেটা আছে, পরের কাজটা, এই যে কাজটা আছে, এই কাজটা 3টা কাজের সাথে ডিপেন্ডেন্ট। একটা, দুইটা এবং আরেকটা কাজ কি? এই 3টা। সো এই 3টা কাজের উপর যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা কি করব, তাই না? তাহলে দেখেন, এই 3টা কাজের উপর যদি ডিপেন্ডেন্ট হয়, দেখেন এই কাজটা শেষ হবে কবে? এই কাজটা শেষ হচ্ছে কবে? এই কাজটা শেষ হচ্ছে হলো 8ম দিনে। এই কাজটা শেষ হচ্ছে 9ম দিনে। আরেকটা ডিপেন্ডেন্স হলো 7ম দিনে। তার মানে যদি আমরা চিন্তা করি, এইখানে 8ম দিন, এখানে 9ম দিন, এখানে এবং 7ম দিন, তাহলে পরের কাজটা আমি কততম দিনে করতে পারবো? কেউ বলতে পারবেন? নবমতম দিনে। কেন নবম, 9মতম দিনে? কারণ এটা সবচেয়ে দেরিতে শেষ হচ্ছে। সপ্তাহের, কারণ এইটা 9ম মাসে শেষ না হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু পরের কাজটা আগাতে পারছি না। সো যে এই জন্য কি করতেছি, এখানে আমি 9ম দিনে কাজটা আমাকে শুরু করতে হচ্ছে। সো 9ম দিনে কাজটা যেহেতু শুরু করতে হচ্ছে, এটা করতে যদি 7 দিন লাগে, তাহলে আমি শেষ করতে পারবো কবে? 16তম দিনে। আচ্ছা, এখন এইখান থেকে আমি যদি আবার ফরওয়ার্ড পাসে যেতে চাই, দেখেন এই কাজটা শেষ যদি করতে চাই, আগাতে চাইলে 3টা কাজ আমাকে করে আসতে হবে। এই 3টা কাজ কমপ্লিট হলে তাহলে আমি এই কাজটা আগাতে পারবো। সো আমি দেখি, এই 3টা কাজটা করানোর জন্য, এটা তো অলরেডি শেষ হয়ে গেছে, তার মানে এটাকে অবশ্যই শেষ করে নিয়ে আসতে হবে। তাহলে এই শেষ যদি আমি করতে চাই, দেখেন এই কাজটা করার আগে আমাকে কি করতে হবে? এই একটা কাজ করতে হবে, এই একটা কাজ করতে হবে, এই একটা কাজ করতে হবে। তাহলে এই কাজটা শেষ হবে কত? 9ম দিনে। এই কাজটা শেষ হবে কবে? 9ম দিনে। এই কাজটা শেষ হবে কবে? 7ম দিনে। তার মানে এই কাজটাও কিন্তু আমাকে, যেহেতু এই দুইটা 9মতম দিনে, এটা 7ম মাস শেষ করে বসে থাকতে হবে। সেটা 9ম মাসের আগে কিন্তু আমি শুরু করতে পারবো না। সেটা 4 মাস সময় লাগলে এটা 13তম মাসে গিয়ে শেষ হবে। আচ্ছা,
যেহেতু আমি এই কাজটাও কমপ্লিট করে ফেলছি, কিন্তু এই কাজটা ক্লোজ করার জন্য আমাকে কি করতে হবে, এই 3টা কাজ শেষ করতে হবে। আমার 2টা কাজ শেষ হয়েছে, এটাও শেষ করতে হবে। তাহলে এটা দেখি, ব্যাক করি। তাহলে এইটার আগের কাজটা যেটা আছে, এই কাজটা আমাকে যদি শুরু করতে হয়, তাহলে আমি শুরু করার জন্য আমাকে কি করতে হবে, এটা আমাকে যেহেতু 5th এখানে শুরু করলাম কবে, 3rd মান্থে। সো এইটা যদি 3rd মান্থে আমি শুরু করি, কাজ শেষ হতে 2 মাস লাগবে। সো 5th মান্থে এটা শেষ হবে। তার মানে এই কাজটা করতে হলে দেখেন 5th, 13 এবং 16 এই 3টার মধ্যে যেহেতু সবচেয়ে ডিলে হয়েছে কোনটা, সবচেয়ে দেরি করে শেষ হবে কোনটা, এইটাতে। সো এইটা কিন্তু এই কাজটা 16তম মাসের আগে আমি কোনোভাবে শুরু করতে পারবো না। সো এইখান থেকে 9 ডেজ যদি আমি অ্যাড করি, তাহলে এই কাজটা শেষ হবে 25তম দিনে। সো তার মানে এইটুক দেখে আমি শিওর হয়ে গেলাম যে এই কাজটা যদি আমি করতে চাই, কাজটা করতে গেলে 2টা অপশন হতে পারে। একটা হলো এই লাইনটা আমি আগেই করে দেখলাম যে এই কাজটা 17তম মাসের সম্ভব যদি আমি এই লাইন দিয়ে আসি। কিন্তু আমার সিস্টেম কি বলে, সবচাইতে ডিলেতে যেটা হবে সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পথ, তাই না? So এখন দেখেন এইটা 17তম দিনে কাজ করতে পারবো, আর এটা হলো 25তম দিনে। তার মানে আমার শেষ হবে কবে? অবশ্যই 25তম দিনে গিয়েই আমার এই কাজটা কমপ্লিট হবে। আচ্ছা, তো আমি কি করলাম, এটা ফরওয়ার্ড পাস করে দেখলাম যে এটা 25তম দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা এখন কি করব, নিচের পার্টটা করার জন্য ব্যাকওয়ার্ড পাস দেখব। সো এখন যেহেতু ব্যাকওয়ার্ড পাসে যাব, ব্যাকওয়ার্ড পাসের জন্য আমি এখন জানি যে এটা 25তম দিনে শেষ হবে। সেম একই ভাবে যেহেতু এই লাইনটা দিয়ে দেখব 25তম দিনে শেষ হবে। সো 25তম দিনটা কি করলাম, এখানে আমি বসাই দিলাম, যেহেতু দুইটাই দেরি করে শেষ হচ্ছে। সো সেম উল্টা ভাবে 25তম দিনে শেষ করতে হলে শুরু করতে হবে 16তম দিনে। 25তম দিনে শেষ করতে হলে 4 দিন আগে কাজ শুরু করতে হবে। তো এটা 21তম দিনে আমাকে স্টার্টটা করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই 2টা কাজ শেষ হয়েছে। এখন যদি আমি চিন্তা করি, এই কাজটা কারোর সাথে ডিপেন্ডেন্ট নাই, তো তার মানে এই কাজটা যেহেতু একটা সিঙ্গেল লাইন, তো সেই ক্ষেত্রে আমি কি করতে, 21তম দিনে যদি শুরু করতে হয়, তার মানে আগের কাজটা আমাকে কি করতে হবে, 21তম দিনে শেষ করতে হচ্ছে। 21তম দিনে যদি শেষ করতে হয়, তাহলে 5 দিন আগে শুরু করলে আমাকে কি করতে হবে, 16তম দিনে এটাকে স্টার্ট করতে হবে। এখন দেখেন এই কাজটার আগের কাজে যদি যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই 3টা কাজ আমাকে কমপ্লিট করে আসতে হবে। তাহলে আমি এই কাজটা যদি কমপ্লিট করতে চাই, তাহলে আমি এখানে স্টপ করে বসে থাকি। তাহলে আমি এই লাইনটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি এই লাইন থেকে আগানোর চেষ্টা করি। আচ্ছা, এইখান থেকে আমি যদি 16তম দিনে শেষ করতে চাই, এখান থেকে লাইন বের হয়েছে 3টা। তাহলে এই 3টা লাইন, এটা যদি 16তম দিনে স্টার্ট করতে হয়, তার মানে আগের যে 3টা কাজ অবশ্যই 16তম মাসে শেষ করতে হবে। তার মানে দেখেন এই 3টা কাজে আমি প্রথমে 16তম দিনে শেষ করতে হবে সেটা বসিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু এটা আমি জানি, তাহলে 16তম দিনে যদি শেষ করতে হয় 4 দিন আগে শুরু করলে 12তম দিনে শুরু হবে। সেম একই ভাবে এটা যদি 16তম দিনে শেষ করতে স্ক্রিন চলে হয়, গেছে, স্ক্রিন দেখা যায়নি স্যার। স্যার আপনার ইন্ডিকেশনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছেন ইন্ডিকেশন না, তাই গুলো না? দেখা যাচ্ছে না, ইন্ডিকেশন গুলো দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন যেগুলো লিখতেছেন স্ক্রিন কি ডিলে দেখতে হচ্ছে। পাচ্ছেন? না স্যার। স্ক্রিন নাই হয়ে গেছে, তাই তো? এখন আসছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা বলছিলাম যে এই কাজটা যেহেতু শেষ হয়েছে, এটা 3টার সাথে ডিপেন্ডেন্ট। সো এই কাজটা যদি 16তম দিনে শুরু করতে হয়, তার মানে আগের যে এটার সাথে যে ডিপেন্ডেন্ট কাজগুলো আছে প্রত্যেকটা কাজই 16তম মাসে আমি শেষ করতে পারবো। সো দ্যাটস ওয়াই আগের কাজগুলোতে আমি কি করলাম, 16তম দিনটা বসাই দিলাম। দেখেন আগের 3টা ডিপেন্ডেন্ট কাজ। তাহলে টাইম যেহেতু আমরা জানি কতদিন লাগবে, সেম একইভাবে এটা বসালাম, এটাও বসালাম, এখানে এটাও বসালাম। ঠিক আছে, বসানো গেল। তাহলে এখন দেখেন এই কাজটা শেষ করতে হলে, এই কাজটা যাওয়ার জন্য আমার 2টা লাইন শেষ হয়েছে, এটাও শেষ হয়েছে, এটাও শেষ হয়েছে, এবং এটাও শেষ হয়ে গেছে। সো তার মানে এই 3টা কাজের মধ্যে দেখেন, এই 3টা কাজের মধ্যে এই কাজটা আমাকে শুরু করতে হয়েছে কবে, 16 তারিখ। এই কাজটা শুরু করতে হয়েছে কত তারিখে, আমাকে 9 তারিখে। এটা শেষ করতে হয়েছে কবে,
12 তারিখে, তাই না? তার মানে এই তিনটা কাজের মধ্যে যেহেতু এইটা আমাকে নবম মাসে শুরু করতে হবে অবশ্য, তার মানে আগের কাজটা কিন্তু ম্যান্ডেটরি নবম মাসে শেষ করতে হবে। দেখেন এইখানে আগে কি করেছিলাম, এইটা 16তম মাসে আমি চাইলে শুরু করতে পারি, এটা 12তম মাসে শুরু করতে পারি, কিন্তু এই কাজটা অবশ্যই নবম মাসে শুরু করতে হবে। তার মানে এইটার যে ডিপেন্ডেন্ট কাজটা আছে অবশ্যই কিন্তু সেটা নবম মাসে শেষ করতে হবে। তার মানে দেখেন একটা, দুইটা, তিনটা, এই তিনটা কিন্তু যে ডিপেন্ডেন্ট কাজটা আছে সেটা কিন্তু আপনাকে নবম মাসেই শেষ করতে হবে। সো নবম মাসে যদি শেষ করি, এটা শেষ করতে 8 মাস সময় লাগবে, তার মানে এটা আমাকে 1 মান্থে স্টার্ট করতে হবে। তার মানে এই তিনটা কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তার মানে এই পার্টটুকু কিন্তু আমার ডান। তার মানে আমি বাকি কাজগুলোতে আসবো। তো বাকি কাজগুলোতে যদি আসি, আমরা যদি হিসাব করি, তার মানে এই কাজটা যদি কমপ্লিট হয়, আমরা কিন্তু এই কাজটা করেছি। আচ্ছা, এখন দেখেন এই কাজটাকে যদি আমি করতে চাই, তাহলে আমার এই কাজটা, এই কাজটা এবং এই কাজটাকে আমার ডান করতে হবে, তাই না? আচ্ছা, সো এই কাজটা এবং এই কাজটা ডান। তাহলে এই কাজটা যদি চিন্তা করি সেম একইভাবে, এই কাজটা, এই দুই তিনটা কাজ যেহেতু ডিপেন্ডেন্ট, তার মানে দেখেন এই কাজটা কিন্তু আমাকে অ্যাজ ইট ইজ আগেরটার মতোই নবম মাসের মধ্যে কি করতে হবে, যদি এটাকে শুরু করতে চাই, তার মানে আগের কাজগুলো কিন্তু আমাকে অবশ্যই নবম মাসের মধ্যে শেষ করতে হবে। সো সেম একইভাবে যেহেতু এগুলোতে কোনো ডিপেন্ডেন্স নাই, খুব ইজি ভাবে করে ফেলতে পারবেন। আর এই জায়গাটার মধ্যে আরো দুইটা ডিপেন্ডেন্সি আছে। দেখেন এই দুইটা ডিপেন্ডেন্সির মধ্যে কি আসতেছে, এটা যেহেতু এখানে দুইটা কাজের উপর ডিপেন্ডেন্ট, এটা যেহেতু এই দুইটার উপর ডিপেন্ডেন্ট, এই দুইটার মধ্যে এটা নবম মাসে শুরু করতে হবে, এটা 12তম মাসে শুরু করতে হবে। তার মানে এটাও কিন্তু সেই নবম মাস থেকে আপনাকে শুরু করতে হবে। সেম একইভাবে দেখেন এইটা, সেম একইভাবে এটা যদি 4 মাস 4 দিন সময় লাগে, তাহলে এটা কাজ শুরু করতে হবে 5th দিনে। আর এটা হলো 14তম মাসে শুরু করতে পারবেন চাইলে। যেহেতু এটা 5th মাসে শুরু করতে হবে, তার মানে এই দুইটা কাজের যে ডিপেন্ডেন্ট আছে তার আগের কাজটা অবশ্যই পঞ্চম মাসে শেষ করতে হবে, এবং অ্যাজ ইট ইজ এটা দ্বিতীয় মাসে শুরু করতে হবে। এখন এইটা কমপ্লিট করার পরে আমরা যেটা বলতেছিলাম, যদি আমরা এই জায়গাটাতে দেখি এখন যে আমরা কি ক্রিটিক্যাল পাথ যদি বের করতে চাই, ক্রিটিক্যাল পাথ বের করতে চাইলে আমাকে কি করতে হবে, স্ল্যাক বের করতে হবে, তাই না? তো স্ল্যাকটার সূত্রটা কি ছিল, এই লাইন বরাবর বিয়োগফল যদি 0 হয়, এই লাইন বরাবর যদি বিয়োগফল 0 হয়, তাহলে সেই লাইনগুলোতে আমরা কি হবে, ক্রিটিক্যাল পাথ হবে। তো আমরা যদি এখানে দেখি, প্রথমে আমাদেরকে কিন্তু বের করতে হবে যে কোনটা আমাদের ক্রিটিক্যাল পথ। সো এখানে দেখেন এই লাইন, এই লাইন, এই লাইন এবং এই লাইন, এই লাইনটা হলো আমার ক্রিটিক্যাল পথ। তাহলে এটা আমি কি করতে পারি, টাস্ক 2, 3, 8, 11। সো আমার ক্রিটিক্যাল পাথ হচ্ছে 2, 3, 8, 11। তাহলে এখন আমি যদি বলি যে এই কাজটা শেষ হইতে কয়দিন সময় লাগবে, এই কাজটা শেষ হতে কয়দিন সময় লাগবে, তাই না? স্যার তো আমরা তো জানি। 8 11 হবে না? হ্যালো, জি বলেন। স্যার এইবার ঠিক আছে, কোনো প্রবলেম নেই, দেখতে পাচ্ছি। স্যার যে ক্রিটিক্যাল পাথটা হবে না 2 5 8 11 হবে না? এটা হ্যাঁ, সরি, এটা আমি ভুল বলেছি, এটা হলো 2, 5, ঠিক আছে, এটা তো 5, তাই না? সো এটা হচ্ছে 2, 5। সো 2, 5, 8, 11 এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। টাইম কিন্তু সেই 25 ডেইজই, তাই না? এই টাইম কিন্তু 25 ডেইজই। সো তাহলে বলতে পারেন আমার এত কষ্ট করার কি দরকার ছিল, আমার তো ক্রিটিক্যাল পাথেও তো এইভাবেই বের করতাম স্ল্যাক। সেখানে একটু যেটা সুবিধা আছে সেটা হলো আপনি যেটা করলেন, এইখানে আমরা এই প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচটা নিয়ে আসলাম। এইখান থেকে প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচটা নিয়ে আসার পরে আমরা কি করলাম, এই মিন এবং ভ্যারিয়েন্স বের করলাম। সো আমি তো মিনটা কাজে লাগলো, তাহলে ভ্যারিয়েন্সটা কোথায় তো কাজে লাগবে, ভ্যারিয়েন্স তো আমি এখনো কাজে লাগালাম না। সো এখন আমরা ভ্যারিয়েন্সটাকে কাজে লাগাবো, ঠিক আছে? কিভাবে লাগাবো একটু দেখি। সো আমরা ক্রিটিক্যাল পাথ পেয়ে গেলাম, ক্রিটিক্যাল পাথ হচ্ছে 2, 5, 8, 11। এখন দেখেন ভ্যারিয়েন্স যে ভ্যালুটা যেটা আছে, আমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না স্যার। আবার চলে গিয়েছে না?
স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? না স্যার। এখন দেখতে পাচ্ছেন আশা করি, তাই না? জি স্যার, এখন দেখা যায়। আচ্ছা, আমরা যে জায়গাটার মধ্যে ছিলাম, আমরা ক্রিটিক্যাল পাথটা বের করে ফেললাম 2, 5, 8, 11। ঠিক আছে? সো এই যে ক্রিটিক্যাল পাথটা বের করলাম, বের করার সাথে সাথে আমরা আরেকটা জিনিস বের করব, ক্রিটিক্যাল পাথে রিলেটেড যে ভ্যারিয়েন্সটা আছে। সো এই ভ্যারিয়েন্সটাও আমরা এখান থেকে কি করে ফেললাম, বের করে ফেললাম। সো এই যে ক্রিটিক্যাল পাথের যে ভ্যারিয়েন্সটা আছে, এই ক্রিটিক্যাল পাথের ভ্যারিয়েন্সটা আমরা কোথা থেকে পেলাম? আমরা যদি একটু ব্যাকে যাই, এইখানে দেখেন আমরা কিন্তু ভ্যারিয়েন্সটা বের করে নিয়েছিলাম। সো আমার স্যার, লাইন যদি হোল্ড হয়ে আছে অনেক স্যার। স্লো স্যার, মানে নেটওয়ার্কটা দুর্বল না, হয়ে গেছে না? আমরা স্যার ওই নেটওয়ার্ক শিডিউলিং আচ্ছা, একটু ওয়েট করেন, দেখি নেটওয়ার্কটা চেঞ্জ করে নেই। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যায়। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের ক্রিটিক্যাল পাথ কত ছিল? 2, 5, 8, 11। এটা হলো আমার ক্রিটিক্যাল পাথ। সো ক্রিটিক্যাল পাথ বরাবর আমার ভ্যারিয়েন্সটা কত ছিল? এখানেও সেম দেখেন 1/9, 16/9 এবং 4। সো ক্রিটিক্যাল পাথ বরাবর যে ভ্যারিয়েন্স গুলো স্যার আছে, এগুলো সেই আমরা ইন্টিজার ভ্যালু নিতে পারি না এই ক্ষেত্রে, ভেরিয়েন্সের ক্ষেত্রে? ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা ইন্টিজার ভ্যালুটা বসাবো না। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, সো আমরা ক্রিটিক্যাল পাথের ক্ষেত্রে অথবা টাইমের ক্ষেত্রে আমরা ইন্টিজার ভ্যালু বসাতে পারি, বাট এইটার ক্ষেত্রে আমরা বসাবো না। ঠিক আছে? ভ্যারিয়েন্সের ক্ষেত্রে। সো এখন দেখেন এই যে ক্রিটিক্যাল ভ্যালুটা, ভ্যারিয়েন্সটা আমরা পেয়ে গেলাম। ভ্যারিয়েন্সটার ক্ষেত্রে আমরা কি করলাম? একটা ভ্যালু পাইলাম। কিভাবে ভ্যালু পেলাম? এই সবগুলো যোগ করার পরে। এই সবগুলো যোগ করার পরে আমরা কি পেলাম? একটা ভ্যারিয়েন্সের এখানে পেলাম। এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ এবং এটার সাথে এটা যোগ, সবগুলো যোগ করার পরে 62/9 ভ্যারিয়েন্স পেলাম। সো এই 62/9 কে ভাগ যদি করি তাহলে আমার ভ্যারিয়েন্স আসতেছে, দেখেন এখানে ভ্যারিয়েন্সটা আমরা কি পেয়েছিলাম? সিগমা স্কয়ার। সো আমার এখানে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আপনার b মাইনাস a ডিভাইডেড বাই হোল স্কয়ার। সো ভ্যারিয়েন্স যেটা আছে, সো ভ্যারিয়েন্সটাকে আমরা বলতেছি সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু 62/9, যেটা হলো 6.9। আচ্ছা, কেন বের করলাম এখন এটা, তাই না? সবার কোশ্চেনটা আছে, সো কোশ্চেনের আনসারটা আমরা দিব এখনই, যে কেন করলাম আসলে এই জিনিসটা বের। আচ্ছা, আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমরা এখানে একটা ভ্যালু আছে, সেটাকে আমরা বলি জেড স্কোর। ঠিক আছে? তো জেড স্কোর যদি আমরা চিন্তা করি, আমরা পেলাম যে আমার এটা যদি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, নর্মাল ডিস্ট্রিবিউশন যদি হয়, নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভটা এরকম বেল কার্ভের মতো হয়, আপনারা আশা করি সবাই চেনেন। সো আমরা পেলাম কি, যে আমাদের এখানে 25 সপ্তাহ এভারেজ ছিল, তাই না? সো এটা যদি 25 সপ্তাহ হয়, আমরা জানি নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে এখানে একটা থাকে, তাই না? এখানে আমার হচ্ছে মিউ থাকে, মিউ মানে মিন ভ্যালু, আর এখানে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে। এখানে হলো প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে হলো মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এখন এইখান থেকে যদি আমরা চিন্তা করি, তার মানে এটা হলো প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এদিক থেকে যদি বামে চিন্তা করি তাহলে এটা হলো মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে এটা যদি 25 সপ্তাহ হয়, এখানে ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে +2, এটা হচ্ছে যদি ধরে নিই -2, তাহলে এইখান থেকে যেটা দেখা যাবে আমাদের, এইখান থেকে, তার মানে এইখান থেকে 2 যদি বাদ দেই, তার মানে এটা হলো 23 উইকস, এটা হলো 27 উইকস। এখন আমরা যদি একটু চিন্তা করি যে এইখান থেকে 23 উইকস 27, আমাদের কোশ্চেনটা যদি এরকম আসে
যে এই প্রজেক্টটা, আপনাকে যে প্রজেক্টটা নিয়ে কাজ করলাম অথবা ক্রিটিক্যাল পার্টটা দিয়ে দিলাম, এই প্রজেক্টটা 24 সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা কতটুকু? এর আগে ক্রিটিক্যাল পথের ক্ষেত্রে আমরা যেটা করছি, সিপিএম মেথড অথবা ক্রিটিক্যাল পাথ মেথডের মধ্যে আমরা যেটা করছি, আমরা একটা ডেফিনিটিভ ভ্যালু পাইছিলাম যে প্রজেক্টটা 25 দিনে শেষ হয়ে যাবে অথবা 25 সপ্তাহে শেষ হয়ে যাবে। এখন এই প্রবাবিলিস্টিক মেথডের মধ্যে আরেকটা অপশন থাকবে যে আপনার এই প্রজেক্টটা 25 দিনে শেষ হবে, দ্যাটস ফাইন, ডেফিনিটিভ। কিন্তু আমরা এটা বলতেছি এই প্রজেক্টটা 24 সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রবাবিলিটি অফ ডুইং দিস প্রজেক্ট উইথিন 24 উইকস। তার মানে আমরা জানি, আমরা যদি একটু জিনিস চিন্তা করি, এই ফর্মুলাটা যদি আমরা বের করতে চাই 24 সপ্তাহে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। ঠিক আছে? So, এখন দেখি এইটাকে বের করার জন্য প্রথমে আমরা একটা জেড স্কোর বের করব। জেড স্কোরটা হচ্ছে, জেড স্কোর মানে হচ্ছে এরকম জিনিস যে এই মিউ থেকে জেড মানে হচ্ছে যে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে, যে এই যে ভ্যালুটা আছে ধরে নিচ্ছি এইখান থেকে 25, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 25 থেকে যদি বেশি সপ্তাহ লাগে তাহলে এইদিকে যাবে, আর যদি 25 থেকে কম সপ্তাহ লাগে তাহলে এইদিকে, তাই তো? তার মানে এখানে হচ্ছে 26, 27, 28, 29, 30 এইদিকে, এদিকে হলো 22, 23, 11, 12 অথবা যত কম আছে সেখান থেকে। তার মানে 0 থেকে 25 পর্যন্ত এইদিকে, আর এটা 25 থেকে উপরের দিকে যে কোনো সপ্তাহ যদি হয় তাহলে এইদিকে পড়বে। আর এখানে জেড স্কোরটা হলো আমরা এমন একটা ভ্যালু, জেড সমান সমান হলো এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। আমার কাছে মিউর ভ্যালুটা দেওয়া আছে, সিগমার ভ্যালুটা আমি বের করছি। এটা হলো আমার ভ্যারিয়েন্স, এটা হচ্ছে আমার মিন ভ্যালু। এই দুইটা ভ্যালুই আমি কি করছি এখান থেকে বের করছি। তাহলে এইটা দেওয়া হলো এক্স হলো এমন একটা ভ্যালু, ধরে নিচ্ছি এই প্রজেক্টটা 22 সপ্তাহে করার সম্ভাবনা কতটুকু, যদি এইটা থাকে তাহলে এখানে এক্স হলো এখানে বসবে এই ফর্মুলাটার মধ্যে। আমরা জেড স্কোরটা বের করব, জেড ভ্যালুটা এখান থেকে বের করব। যদি আবার বলি যে না আমার এখানে 22 সপ্তাহ না, এটা আমার 27 সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা কতটুকু প্রজেক্টটা, তাহলে এই 27 এই ফর্মুলাটার মধ্যে বসে আমরা একটা জেড স্কোর ভ্যালু পাবো। জেড স্কোরটা কি? জেড স্কোর হলো এই মিউ থেকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, প্রজেক্ট স্কেজুল টেকনিকে এটা প্রবাবিলিটিটা দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, So, এখন দেখেন তার মানে জেড স্কোর হলো এই মিউ থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে, যদি প্লাস হয় তাহলে এইদিকে আসবে, যদি মাইনাস হয় তাহলে এইদিকে। কতটুকু? জেড মানে হচ্ছে মিউ থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে, এটা একটু মাথায় রাখেন। জেড মানে হচ্ছে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরেটাকে আমরা এই জেড ভ্যালু দ্বারা ডিনোট করি। জেড মানে হচ্ছে এখানে যদি আপনাকে বলি এই প্রজেক্টটা এখানে আমরা পেয়েছি হলো এটা 25 সপ্তাহ, আর এখানে আমরা ভ্যালুটা পেয়েছি কত 6.9 এর কাছাকাছি। ঠিক আছে, 6.9 এটা হলো সিগমা স্কোরের ভ্যালু ছিল। তাহলে এই ভ্যালুটা কি সিগমা স্কোর, যদি সিগমা স্কোয়ার যদি এটা হয়, মানে সিগমা যদি এটা হয় তাহলে 6.9 এর রুটটা হচ্ছে আমার এখানে সিগমার ভ্যালু। এখানে কিন্তু একটু খেয়াল রাখবেন, অনেকে ভুল করেন এটা পরীক্ষার মধ্যে, যে এখানে কিন্তু সূত্রটা সিগমা, আর আমরা এখানে বের করেছিলাম কি সিগমা স্কোয়ার। সো এইখানে আমরা যদি সিগমা ভ্যালুটা বসাই তাহলে কিন্তু এটা 6.9 এর রুট হবে। এখানে কিন্তু সিগমার ভ্যালু চাইছে, সিগমা স্কোয়ারের ভ্যালু চান, এটা একটু পরীক্ষার মধ্যে খেয়াল করে সবাই লিখবেন। সো এখান থেকে আমি জেড স্কোর যদি বের করতে চাই তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 22 সপ্তাহ অথবা 25 সপ্তাহ অথবা 27 সপ্তাহ, অথবা আপনাকে আমরা পরীক্ষায় যে সপ্তাহটাই দিব না কেন সেই সপ্তাহটা এখানে বসবে। আচ্ছা, এখন ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে এই যে প্রজেক্টটা আছে যদি 30 সপ্তাহের চাইতে বেশি হয়, এখানে দেখেন কি বলছে 30 সপ্তাহের কমে হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। সো 30 সপ্তাহের কমে যদি আমরা বলি, দেখেন দুইটা ঘটনা ঘটতে পারে এখানে, যে 30 সপ্তাহের কমে যদি ঘটে, আমরা যদি প্রবাবিলিটিটা চিন্তা করি, এটা যদি মিড পয়েন্ট হয় যে এই সপ্তাহে মিড পয়েন্ট, যে আমি এখানে 0.5 মানে এখানে হলো 50% সম্ভাবনা যে এই টাইমে আপনি পারবেন, আর 50% সম্ভাবনা হলো এই টাইমের চাইতে বেশি লাগবে, আর 50% সম্ভাবনা হলো 50 চাইতে কম হবে। সো এখন ধরেন আপনি 25 সপ্তাহে এভারেজ একটা ভ্যালু পাইছেন যে এখানে প্রজেক্টটা কমপ্লিট হতে পারে, ক্রিটিক্যাল পথ থেকে আপনি পাইছেন। তার মানে এইখান থেকে যদি বলে 30 সপ্তাহ, তার মানে 30 সপ্তাহ কি এদিক থেকে তো সামনের দিকে, তার মানে আপনি অ্যাটলিস্ট সার্টেন যে এই 50% সম্ভাবনা আছে যে আপনি অলরেডি পেয়ে গেছেন। আর আর এইটুকু আমার ভ্যালু, একটা কথা ছিল, আমি একটু বলবো। জি বলেন। স্যার আমরা যদি 30 সপ্তাহে প্রবাবিলিটি বের করে 1 থেকে মাইনাস করে দেই তাহলে তো স্যার হয়ে যায়। দ্যাটস ফাইন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। 30 সপ্তাহের প্রবাবিলিটিটা বের করবেন কিভাবে?
ওই যে স্যার আমরা যে মানে এক্স এক্স এর মানের ক্ষেত্রে 3 বসাবো আর বাকিগুলো তো আমরা জানি মিউ আর দ্যাটস সিগমার ফাইন, মান। ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দুইটা ভাবে করতে পারেন, আপনি এইখান থেকে 0.5 পেয়ে গেলেন আর এই পোর্শনটুকু বের করে তারপরে আপনি কি করলেন, যোগ করে দিতে পারেন, অথবা 30 সপ্তাহে বের করে, 30 সপ্তাহে তো বের করতে পারবেন না, কারণ দেখেন এই পুরোটা হচ্ছে 100, দেখেন পুরোটা তো 100। আপনি যদি 30 সপ্তাহে মান বের করতে চান তাহলে এইটুক থেকে আপনাকে বিয়োগ দিতে হবে, তাই না? এক জি স্যার, থেকে জি স্যার। এটুকু বাদ দিবেন, তাই না? তো জি এখন স্যার, দেখেন বুঝতে এইটার পারছি। জন্য, এইটার জন্য আমরা এখন যেটা করব, এটার জন্য খুব কমপ্লেক্স মনে হচ্ছে, তাই না? যে আবার প্রবাবিলিটি এটা সেটা এত কঠিন কিছু কেন করব? আমরা যদি একটু সহজ করে দেখি, ধরেন এইখান থেকে আমরা যদি এই প্রজেক্টটা 30 সপ্তাহে করতে চাই, 30 সপ্তাহের জন্য মিউ দেওয়া আছে, সিগমা স্কোয়ার দেওয়া আছে, এখান থেকে আমি সিগমা বের করে নিলাম, এখান থেকে জেড এর ভ্যালুটা বের করে নিলাম, এই ফর্মুলা থেকে জেড এর একটা ভ্যালু পাইলাম হচ্ছে 1.9, ঠিক আছে? তার মানে জেড এর ভ্যালুটা হচ্ছে 1.9। এখন এই যে কার্ভটা দেখে অনেক কিছু ভয় পেয়ে গেছেন, এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে আমরা একটা ফর্মুলাটা দেখিয়েছি, কিন্তু এই ফর্মুলাটা হয়তো আপনারা যদি ইউজ করতে না চান দরকার নেই, আমি আপনাদের সহজ একটা জিনিস শেখাই দিই। আমাদের একটা জেড টেবিল আছে, তো আমরা যদি জেড টেবিলটার ক্ষেত্রে দেখাই আপনাদের, আমরা একটা জেড টেবিল দেখাই আপনাদের। জেড টেবিলের দুইটা অপশন আছে, একটা হলো আমাদের এই ভ্যালুটা কি পজিটিভ আবার না আটকে নেগেটিভ, গেছে স্যার। স্যার আবার আটকে গেছে স্যার। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে না লেগ স্যার, স্যার, লেগ লেগ স্যার। ল্যাগ করতেছে ল্যাগ স্যার। না? দেখি একটু ওয়েট করি, ল্যাগটা দূর হয় কিনা। আজকে নেটওয়ার্কটা অনেক বেশি ট্রাবল দিচ্ছে। স্ক্রিনটা কি আসছে? জি স্যার, একটা মানে স্ক্রিনটা কি আসছে? একটা স্ক্রিন আসছে স্যার, প্রজেক্ট শিডিউল টেকনিক, মানে বাইরে হয়ে আছেন। জি স্যার, এবার নল। জি স্যার। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন তো? এটা মানে একটা মেদ আসছে স্যার। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এইখানে দেখেন আমরা একটা জেড এর ভ্যালু পাইছি না? জি স্যার, জেড এর 1.90 1.9, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। আচ্ছা, আমরা এইটার জন্য এটাকে কি বলতেছে, জেড এর একটা ভ্যালু পেলাম কত, 1.9, ঠিক আছে? তো এইটার জন্য আমরা একটা জেড টেবিল ইউজ করি। দেখেন জেড এর দুইটা টেবিল আছে, একটা হলো পজিটিভ টেবিল, একটা হচ্ছে নেগেটিভ টেবিল। সো আমরা যদি জেড টেবিলটা দেখি, ধরেন আমি পজিটিভ টেবিল, যেহেতু জেড এর ভ্যালুটা বড়, তার মানে আমি জেড এর একটা পজিটিভ টেবিল ইউজ করতে পারি, তাই না? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার, এখন টেবিলটা আসে নাই। আমাদের ওখানে টেবিলটা চালু হয় না এখন। চালু হয় নাই না? আজকে তো নেটওয়ার্কের মহা খারাপ অবস্থা, দেখি। দেখি, একটু ধৈর্য ধরে ওয়েট করি। টেবিল এখন আসছে। স্যার টেবিলটা দেখা যাচ্ছে স্যার। জেড টেবিল আসছে? জি স্যার, টেবিলটা আসছিল, এখন আবার চলে গেল। কিছু একটা দেখা যাচ্ছে এখানে না? জি স্যার। জি স্যার, টেবিলটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হলো জেড টেবিলের একটা পজিটিভ টেবিল। সো পজিটিভ টেবিলের মধ্যে দেখেন এই পাশে স্ক্রিন কি আবার চলে গেছে? মানে ফ্রিজ হয়ে আছে স্যার। আমাদের স্যার ডেস্কটপ বা ল্যাপটপে করে ফ্রিজ হয়ে যায়, আর মোবাইলে করলে স্যার মানে আপনার স্ক্রিন চলে যায় স্যার। মোবাইলে করলে স্ক্রিন চলে যায় না? জি স্যার।
আমার এখানে ফুল নেটওয়ার্কই দেখাচ্ছে। দেখি ধৈর্য ধরে ওয়েট করি আর একটু। এখন কি দেখা যাচ্ছে? এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যেটা একটু মনে রাখবো সেটা হলো এখানে জেড এর ভ্যালুটা হচ্ছে 1.9, যেহেতু পজিটিভ ভ্যালু এজন্য আমরা একটা পজিটিভ জেড টেবিল ফলো করব। আর যদি এটা নেগেটিভ ভ্যালু হতো তাহলে আমরা নেগেটিভ জেড টেবিল দেখতাম। সো আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা যদি আমাদের যে জেড টেবিলটা আছে, জেড টেবিলে যদি আমরা একটু বের করি, তো এটা হলো পজিটিভ জেড টেবিল। সো এই পজিটিভ জেড টেবিলটা কি দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে এবার আচ্ছা, তো আমাদের জেড এর ভ্যালুটা কত ছিল? 1.9। 1.9। তাহলে এই টেবিল থেকে এই যেটা আছে এটা হলো জেড এর ভ্যালু। জেড এর ভ্যালু আমরা এখান থেকে 1.9 খুঁজে বের করব। সেটা হচ্ছে আমাদের কত ভ্যালু? 1.9। আচ্ছা, 1.9। তার মানে 1.9 এখানে পেলাম। আর এই সাইডে হলো যদি 1.90 হয় এটা হলো এই লাইন, যদি 1.91 হয় তাহলে এই লাইন, সেম একইভাবে 1.98 হলো এই লাইন। সো আমাদের ভ্যালুগুলা যদি 1.98 হয় তাহলে আমরা এই লাইন ধরে এইদিকে 1.9 পর্যন্ত
চলে আসতাম, তাহলে আমাদের ভ্যালু আসতো কত 0.9761, কিন্তু আমাদের ভ্যালুটা কত 1.90 না? স্যার আচ্ছা, তাইলে এইখানে যে জিরোটা যেটা আছে সেই জিরো বরাবর আমি কি করলাম, এই ভ্যালুটা পেলাম। তাহলে আমার এখানে কি আসতেছে 0.9713, তাই না? জি স্যার তাহলে এইটাকে যদি আমরা 100 দিয়ে গুণ দেই তাহলে আমার কত আসবে? 971.3 97.13, রাইট? যদি 100% করি এটাকে, তাহলে দেখেন আমার প্রজেক্টটার এই ভ্যালুটা আসতেছে 0.9713। কোনো যোগ টোগ এখানে অনেক কিছু করছি, আমরা করবো না এইভাবে। আমরা হয়তো আপনাদেরকে একটা পরীক্ষায় টেবিল দিয়ে দিতে পারি, টেবিল দিয়ে দিলে আপনারা এখান থেকে জেড ভ্যালু বের করে এখান থেকে জেড টেবিলের মাধ্যমে কি করবেন, এই ভ্যালুটা বের করবেন। এটা থেকে 100 দিয়ে যদি আমরা গুণ ধরি তাহলে এটার ক্ষেত্রে আমাদের কত হবে, 97.13% প্রবাবিলিটি যে আমার প্রজেক্টটা 30 সপ্তাহের মধ্যে ক্লোজ হবে। তার মানে আপনাকে যদি কেউ বলে যে এই প্রজেক্টটা আপনি 30 সপ্তাহের মধ্যে ক্লোজ করে দিতে পারবেন কিনা, তাহলে কি আপনি এই প্রজেক্টটা নিবেন না নিবেন না? কি মনে হয়? নিব স্যার স্যার আচ্ছা, ঠিক একইভাবে যদি উল্টা ঘটনা ঘটে, যে আপনাকে যদি বলি যে এই প্রজেক্টটা আপনি 20 সপ্তাহে শেষ করে দিবেন, 20 সপ্তাহে শেষ করে দিলেন কি হবে? ধরেন আপনাকে যদি আমি বলি যে 20 সপ্তাহ না, আমরা অন্য আরো কোনো সপ্তাহে এই প্রজেক্টটা করতে চাই, ঠিক আছে? সো এখানে একটা এক্সাম্পল দিছি যে এটা 22 সপ্তাহে করা সম্ভব কিনা। সো 22 সপ্তাহ করলে, 22 সপ্তাহের জন্য যদি করতে হয় যে 22 সপ্তাহে এই প্রজেক্টটা করা সম্ভব কিনা, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এক্স এর ভ্যালু স্যার বসায় দিয়ে স্যার মান চেক করে করে করব সেম একইভাবে এখানে কি করব, এই এক্স এর যে ভ্যালুটা আছে সেই এক্স এর ভ্যালুটা আমি এখানে 22 সপ্তাহ বসাবো। 22 সপ্তাহ বসাই দিলে 22 মাইনাস 25, তাই না? তাই তো? জি স্যার আচ্ছা, 22 মাইনাস 25 যদি আমি হিসাব করি তাহলে এই 22 মাইনাস 25, আমরা যদি একটা ক্যালকুলেটর নিই এখানে কত আসে একটু দেখি। তার মানে 22 মাইনাস 25 ডিভাইডেড বাই 2.63, তাহলে এটা কত আসতেছে, মাইনাস 1.14, তাই না? জি স্যার তাহলে এটা কি জেড টেবিল পজিটিভেরটাই পাবো না নেগেটিভে পাবো? নেগেটিভ স্যার নেগেটিভেরটার মধ্যে এই টেবিলটা পাবো, তাই না? তাহলে আমরা একটা নেগেটিভ জেড টেবিল দেখি। আচ্ছা, আমাদের ভ্যালুটা কত ছিল? -1.14 মাইনাস 1.14। আচ্ছা, আমরা এখানে যাই, তাহলে আমি এখানে -1.1 এ যাই প্রথমে, তারপর এই লাইন থেকে 14 এ চলে আসি। তাহলে এটা যদি আমি নিচের দিকে আসতে থাকি এই লাইন বরাবর, এটা কোন জায়গাটাতে এসে মিলবে? তার মানে আমার ভ্যালুটা কত এখানে, 0.1271, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তো 0.1271 যদি হয় তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 0.1271। এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 22 সপ্তাহ করার পসিবিলিটি কত আসতেছে, 12.71%। তো আপনাকে যদি বলি এই প্রজেক্টটা 22 সপ্তাহে করে দেন, আপনি দেখলেন এখানে 12% সম্ভাবনা আছে প্রজেক্টটা সাকসেস হবে এবং 88% সম্ভাবনা আছে প্রজেক্ট আপনি ফেল করবেন। এই প্রজেক্ট আপনি নিবেন কি নিবেন না? রিজেক্ট করব স্যার রিজেক্ট করবেন। তার মানে আপনাকে যদি কেউ এরকম আনরিয়েলিস্টিক টার্গেট দেয়, আনরিয়েলিস্টিক টার্গেট দিলে ওনাকে বলে দিবেন যে এই প্রজেক্টে অমুক ডেডলাইনে কমপ্লিট করার সম্ভাবনা 12%, সো ইন দ্যাট কেস এই প্রজেক্ট আমি করতে পারবো না। আর আরেকটা সম্ভাবনা যেটা আমরা করছিলাম যে 25 সপ্তাহে যদি করতে চাই, 25 সপ্তাহে করার সম্ভাবনা কতটুকু ছিল? 25 সপ্তাহের সম্ভাবনা কতটুকু ছিল বলেন তো দেখি? 100% স্যার। 100%। এখানে 25 থেকে 25 বাদ দেন, কত আসবে? 0। তাহলে আমরা যদি জেড টেবিলে জিরোর ভ্যালু দেখি, জেড টেবিলে কি জিরোর ভ্যালু আছে? আছে সবার লাস্টে স্যার কত? 50% 50% তার মানে যদি বলি 25 সপ্তাহে করার সম্ভাবনা কতটুকু, 50%, এই প্রজেক্ট নিবেন না নিবেন না? স্যার নিতেও পারে না নিতে পারে, মানে আপনি স্যার কন্ডিশন বলে দেন না স্যার কন্ডিশন বলে দেন। তার মানে আমি যদি এখানে বলি যে 25 সপ্তাহে প্রজেক্টের সম্ভাবনা কতটুকু, তাহলে আমরা বের করব 50%। এখন 50% হওয়ার পরে যদি আপনার জাজমেন্ট চাই যে আপনি একটা ডিসিশন দেন যে প্রজেক্টটা করবেন কিনা,
তাহলে আপনি কি ডিসিশন দিবেন যে প্রজেক্ট করবেন কি করবেন না? যদি করবো স্যার না স্যার। আরো যদি উইক বাড়াই দেয় তাহলে করবো স্যার, তা না হলে করবো না। আচ্ছা, সো 50% এর উপরে যে কোনো প্রজেক্ট যদি নিতে চান, ডেফিনেটলি আপনার যদি ডিটেইলস কোনো থাকে, যেমন আপনাকে যে আমরা যে টাস্ক ব্যাকগ্রাউন্ড গুলো দিয়েছি, এখানে সম্পূর্ণ হলো আপনার ডিসক্রিপশনের উপর। যেমন আমরা এখানে অনেকগুলো টাস্ক দিয়েছি, এই টাস্ক গুলোর মধ্যে আপনি যদি দেখেন যে আপনার ক্রিটিক্যাল পয়েন্ট যে পার্টটা আছে, আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করেছি না 2587, সো এই 4টা টাস্কের মধ্যে 2587 টাস্কের মধ্যে কোথাও আছে যেটা হলো আপনি মনে করতেছেন যে আসলে 50% এর মধ্যে আপনি পারবেন না 2587 এর মধ্যে, তাহলে আপনি প্রজেক্টটাকে চাইলে ডিসএগ্রি করে দিতে পারেন। অথবা যদি মনে করেন যে না, এখানে 4টা টাস্ক কি দেখাচ্ছে যদিও 50%, কিন্তু আপনি 4টা টাস্কই আপনার জন্য খুবই সহজ কাজটা করা, ইন দ্যাট সেন্স আপনি 50% চান্সটাও নিতে পারবেন আপনার প্রজেক্টটা নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো সেম একইভাবে আমরা পরীক্ষার মধ্যে যেটা করতে পারি, আপনাদের পরীক্ষার মধ্যে ধরেন এইরকম হয়তো একটা প্রবলেম দিয়ে দিতে পারি, এরকম একটা প্রবলেম দিয়ে দিতে পারি, এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিতে পারি, অথবা এরকম একটা লেখা দিয়ে দিতে পারি যে এরকম অ্যাক্টিভিটি দেওয়া আছে। 3টা ফরম্যাটে আসতে পারে। আমি আপনাকে এখানে অ্যাক্টিভিটি লিখতে পারি, অথবা অ্যাক্টিভিটির সাথে সাথে এখানে আপনার লেখার মধ্যে ডিপেন্ডেন্সিটা দিয়ে দিতে পারি, অথবা এরকম একটা টেবিল দিয়ে দিতে পারি, ডিপেন্ডেন্সি গুলো দিয়ে থাকতে পারে, অথবা আমাদের এরকম একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে। সো নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে আমরা আপনাকে বলে দিতে পারবো যে এই প্রজেক্টটা 23 সপ্তাহ অথবা 20 সপ্তাহ অথবা 25 সপ্তাহে করা সম্ভব কিনা, কত পার্সেন্ট সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনাটুকু জাস্টিফাই করে দেখাও যে প্রজেক্টটা তুমি করবা কি করবা না। ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি আমরা কি করি, আমরা আমাদের প্রজেক্টের শিডিউলিং টেকনিকটা এনশিওর করি। 2টা কাজ করা হয়, যে একটা কাজ কখন করব, আগে করব না পরে করব সেটা দেখি, পাশাপাশি প্রজেক্টের প্রবাবিলিটিটা ফাইন্ড আউট করি যে এই প্রজেক্টটা কত সপ্তাহের মধ্যে করা সম্ভব, এই টাইমের মধ্যে করা যাবে কি যাবে না, যদি যায় কেন যাবে, যদি না যায় তাহলে সেটা আমার জাস্টিফাইডটা থাকা লাগবে। সো ইন দ্যাট কেস প্রজেক্ট শিডিউলিং এর জন্য আমরা এই 2টা মেথডই ফলো করি, একটা হলো সিপিএম মেথড আর একটা হলো পার্ট অ্যানালাইসিস। সো এইখানে আজকে এবং গতকালকে এবং আজকে 2টা টেকনিক শিখিয়েছি, একটা সিপিএম মেথড আর একটা হলো পার্ট অ্যানালাইসিস। এই 2টা থেকে পরীক্ষায় এক সেট কোশ্চেন আসবে। ঠিক আছে? আর গত ক্লাসে আমি L2 লেকচারের একটা ফিজিবিলিটি অ্যানালাইসিস করেছি, ওখান থেকে আরেকটা এক সেট কোশ্চেন আসবে। তার মানে গতকালকে এবং আজকে এই 2টা ক্লাসে যা যা পড়িয়েছি এখান থেকে 2 সেট কোশ্চেন আসবে। ঠিক আছে? স্যার ওই লেখাগুলো থেকে মানে আমরা কিভাবে করতে পারি যদি একটু বলতেন, লেখাগুলো থেকে। আচ্ছা, লেকচার 1 থেকে আমরা যেটা করব সেটা হলো আপনার লেকচার 1-এ আমরা যেগুলো পড়িয়েছি, হ্যাঁ পড়িয়েছি সেগুলো ক্লাসের মধ্যে আমি বলে দিয়েছি যেখান থেকে কি রকম কোশ্চেন আসতে পারে। মোস্ট অফ দ্য কেসে আপনার যেহেতু আপনাদের কগনিটিভ লেভেল 3 কোশ্চেন আসবে, আমরা হয়তো আপনাদেরকে একটা সিনারিও দিব, সিনারিও দিয়ে আপনি আসলে ওই যে ক্লাসে আমরা যে থিওরি গুলো পড়িয়েছি সেই থিওরি গুলো বুঝেছেন কিনা সেই জিনিসটা একটা জাস্টিফিকেশন নিব। সো ইন দ্যাট কেস যেটুকুই পড়বেন আপনি বেসিকটা বুঝে নেবেন, যে থিওরিটাই পড়েন বেসিকটা বুঝবেন, কারণ এই বেসিকের আলোকে আপনাকে একটা কেস স্টাডি অ্যানালাইসিস করতে হবে। সো কেস স্টাডি যদি অ্যানালাইসিস করেন বেসিকটা বুঝে রাখবেন, কোথাও কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, বেসিকটা বুঝে আনসার করবেন। বোঝাতে পেরেছি? জি স্যার, আমি মানে বলতেছিলাম এই জায়গায় মানে 3টা ভাবে আনসার করা হয় না, একটা লেখার মাধ্যমে দেখালেন, একটা ডেসক্রিপশনের মাধ্যমে, একটা চার্টের মাধ্যমে, একটা জি। তো ওই স্যার ওই মানে যে লেখার মাধ্যমে যেটা মানে টাস্ক গুলো লিখে দেওয়া আছে ওই যে ওইটা স্যার ওই জিনিসটা। আচ্ছা, লেখার মাধ্যমে যেটা দেয়া আছে, আপনারা আপনাদের বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে, সো কোশ্চেন গুলো একটু সলভ করেন দেখেন। বিগত বছরের কোশ্চেন গুলোতে আশা করি আপনি প্রত্যেকটা টাইপের যেগুলো বললাম সবগুলো স্যাম্পলই পাওয়ার কথা আপনাদের। আচ্ছা বুঝতে পেরেছি? আচ্ছা, সো লেকচার 1 থেকে সিনারিও আসবে, লেকচার 2 থেকে একটা ম্যাথ আসবে যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছি, আজকে লেকচার 4 থেকে গত ক্লাসে এবং আজকে মিলে 2টা প্রবলেম পড়িয়েছি, এই 2টা প্রবলেম থেকে একটা প্রবলেম আসবে। তো আপনাদের 3 সেট কোশ্চেন মোটামুটি কনফার্ম করে দিয়েছি, আর আরেক সেট হলো মালিহা ম্যাডাম যেগুলো পড়িয়েছেন ওখান থেকে আরেক সেট কোশ্চেন আসবে, টোটাল 4 সেট কোশ্চেন আসবে। ঠিক আছে? 4 সেট কোশ্চেন থেকে 4টা কোশ্চেনই আপনাদেরকে আশা করি অ্যান্সার করতে হবে।
সো আপনারা প্রিপারেশনটা একটু ভালো মতো নিবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, পরীক্ষার মধ্যে যেটুকু ভালো মতো বুঝেছেন, যেটুকু বুঝবেন সেটুকুই লিখবেন। বোঝাতে পেরেছি? যদি আমি বুঝি যে আপনি কনসেপ্টটা বুঝেছেন, আমি আপনাকে ফুল মার্ক দিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর স্যার কারো কোনো স্লাইড গুলো আপলোড করে দিন কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ বললাম স্যার গত ক্লাসে যা যা পড়িয়েছেন, গত ক্লাসের লেকচার টুর হচ্ছে দুটা প্রবলেম দিতে চাইছিলেন স্যার, মানে সবকিছু স্যার একটু আপলোড করে দিন কষ্ট করে। জি, আজকে দিয়ে দিব আশা করি। ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে পর্যন্ত এখানেই শেষ। আপনারা প্রত্যেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।